নমস্কার। বাংলা ভাষা ও সাহিত্য চ্যানেলে আজ আবারও আপনাদের স্বাগতম। আমরা এতদিন ধরে চর্যাপদের একাধিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি। চর্যাপদের আবিষ্কার থেকে শুরু করে, চর্যাপদের ভাষার উদ্ভব থেকে শুরু করে, চর্যাপদের রচনাকাল, চর্যাপদের কবি পরিচিতি, এমনকি চর্যাপদের যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ইত্যাদি প্রসঙ্গগুলো আমরা একাধিক ক্লাসে পর পর আলোচনা করেছি। আপনারা যারা ক্লাসগুলো এখনো দেখেননি তারা চর্যাপদের যে আমাদের প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়ে পরপর ভিডিওগুলো দেখে নিলে বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ এবং পরিষ্কার একটা ধারণা তৈরি হবে। যাই হোক, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে চর্যাপদেরই আরেকটি অংশ নিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে চর্যাপদের ছন্দ। ছন্দের কথা বলতে গিয়েই প্রথমেই আমাদের মাথার মধ্যে চলে আসে ছন্দের যে শ্রেণী বিভাগটা, সাধারণ শ্রেণী বিভাগ যেটা দলবৃত্ত, কলাবৃত্ত এবং হচ্ছে মিশ্রবৃত্ত, এই তিনটি ছন্দ। কিন্তু চর্যাপদের ছন্দ কি এই তিনটের মধ্যেরই কোনো একটা ছন্দ? এইটা নিয়ে আমাদের প্রথম প্রশ্ন মাথার জাগে। কিন্তু আরো একটা বিষয়, যে চর্যাপদের ছন্দের প্রসঙ্গ কেন আনা প্রয়োজন হয়েছে? চর্যাপদগুলো মধ্যে মূলত গানের প্রবণতা লক্ষ্য করা যায়, এগুলিকে চর্যা গীতিও বলা হয়। সেই অনুসারে ছন্দের গুরুত্ব কতটা চর্যাপদগুলির মধ্যে বা চর্যা গীতিগুলোর মধ্যে, এই বিষয়ে আজকে আলোচনা করব। মূলত যে কোনো কাব্যের ছন্দ কাব্যের ভাবকে পরিস্ফুট করতে সাহায্য করে, এটা একটা সাধারণ ধারণা। চর্যা গীতিগুলোর যে ভাবটা, সেই ভাবটাকে ছন্দের মধ্য দিয়ে পরিষ্কার করে ফুটিয়ে তোলা বলা যায় এক প্রকার সম্ভব হয়েছে। সেটা কিভাবে সম্ভব হয়েছে সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব। কাব্য, বিশেষত যে সমস্ত গীতি কবিতাগুলো আছে, সেই গীতি কবিতার ভাব অনেকটা ছন্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কেন জড়িত? গীতি কবিতার যে নিগূঢ় ভাব, সেই ভাবটা হচ্ছে ছন্দের যে ভাবের অনুকূল যে ধ্বনি ব্যঞ্জনা, সেই ধ্বনি ব্যঞ্জনার সাহায্যে পরিস্ফুট করা সম্ভব হয়। এই কারণেই গীতি কবিতার সঙ্গে ছন্দ ওতপ্রোতভাবে জড়িত। যদিও আক্ষরিক অর্থে চর্যা গীতিগুলোকে আধুনিক অর্থে যে গীতি কবিতা বলে, সেই গীতি কবিতা নয় বা গীতি কবিতা বলা যায় না। তবে চর্যা গীতির মধ্যে যে সমস্ত যে গূঢ় রহস্য সম্পর্কিত আলোচনা, যে সমস্ত ভাবগুলো রয়েছে, আভিপ্রায়িক যে সন্ধ্যা বচনগুলো রয়েছে, সেই বচনগুলোকে স্বল্প পরিসরে বা পরিমিত পরিসরে একটা মানে সুশ্রীভাবে পরিবেশন করা এবং প্রকাশ করার জন্য ছন্দের একটা বিশেষ প্রয়োজন ছিল বা ছন্দের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই কারণেই বলা যায় চর্যা গীতিগুলোর রূপ নির্মাণের প্রয়োজনেই এই ছন্দের অধিষ্ঠান চর্যা গীতির মধ্যে। মূলত চর্যা গীতিগুলো যে সময় রচিত হয়েছিল, সেই সময়কালে চর্যাকারদের সামনে বা চর্যাকারদের সামনে বা পদকারদের সামনে দুটো ছান্দসিক বৈশিষ্ট্য ছিল। কি কি? একটা হচ্ছে অভিজাত সংস্কৃত ছন্দের বৈশিষ্ট্য, আরেকটি হচ্ছে লৌকিক অপভ্রংশ ছন্দের বৈশিষ্ট্য বা লৌকিক অপভ্রংশ ছন্দ। কিন্তু আমরা চর্যা পদগুলোর মধ্যে বা চর্যা গীতিগুলোর মধ্যে অভিজাত যে সংস্কৃত ছন্দ, সেই ছন্দের প্রয়োগ লক্ষ্য করলাম না। এর কতগুলো কারণ রয়েছে। কি কি কারণ রয়েছে? প্রথম, যেটা স্বাভাবিক কারণ বা সহজ কারণ, আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, যে চর্যা গীতিগুলো মূলত সাধারণ মানুষদের জন্য লেখা হয়েছিল, একেবারে অনভিজ্ঞ মানুষ যারা পড়াশোনা করেন তাদের জন্য লিখিত হয়েছিল, সংস্কৃত অভিজ্ঞ মানুষদের জন্য লিখিত হয়নি। তাহলে যেহেতু সংস্কৃত অনভিজ্ঞ মানুষদের জন্য চর্যা গীতিগুলো রচিত হয়েছিল, তাই চর্যা গীতিগুলোর মধ্যে যে ছন্দটা, সেই ছন্দটাও সংস্কৃত ছন্দ বিহীন হবে বলেই আমরা প্রত্যাশা করি বা আমরা মনে করি। আরো একটা কারণ আছে, চর্যা গীতিগুলোর যে প্রকাশভঙ্গি এবং চর্যা গীতিগুলোর যে গানের আক্ষরিক যে বৈশিষ্ট্য প্লাস অক্ষর বিন্যাস, লঘুগুরুর যে রূপ বিন্যাস, এই রূপ বিন্যাসগুলোর মধ্যে তেমন একটা জটিলতা লক্ষ্য করা যায় না। কেন লক্ষ্য করা যায় না? যেখানে সহজভাবে বিষয়টিকে পরিবেশন করা সম্ভব, সেখানে চর্যা গীতিকারেরা জটিল পথে যেতে চাননি। কেন জটিল পথের প্রসঙ্গের মধ্যে আসছি আমরা? তার কারণ হচ্ছে, আমরা দেখেছি বা জানি যে সংস্কৃত ছন্দের যে অক্ষর বিন্যাস বা লঘুগুরু বিন্যাসের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো অনেকটা কঠোর এবং নমনীয় নয়।
তাকে সহজে এদিক ওদিক করা যাবে সেটা সম্ভব নয় বা করা যায় না। কিন্তু চর্যাগানের যে ছন্দ, সেই ছন্দর মধ্যে কখনো অক্ষর বিন্যাসের যে রীতি, কখনো লঘুগুরুর যে নিয়মের যে রীতিগুলো, সেই রীতিগুলোর কোনো রকম ভাবে সমস্যা তৈরি হলে, কোনো রকম ভাবে জটিলতা সৃষ্টি হলে তাকে নমনীয় করে সহজবোধ্য বা সহজলভ্য করে নেওয়া সম্ভবপর ছিল। এই দুটো কারণ বা এই তিনটি কারণ, যে তিনটি কারণ আমরা বললাম, এই তিনটে কারণ বিশেষ করে সংস্কৃত ছন্দের বাইরে গিয়ে চর্যাগীতির মধ্যে লৌকিক অপভ্রংশ ছন্দের প্রয়োগে বিশেষভাবে সাহায্য করেছে বলতে হয় বা বলা যায়। তবে এখানে আবার একটা বড় সমস্যা রয়েছে, যে লৌকিক অপভ্রংশ ছন্দেরও কিন্তু কতগুলো নিয়ম রয়েছে। সেখানে অক্ষর বিন্যাসেরও নিয়ম রয়েছে, সেখানে ওই যে লঘুগুরুর যে বিন্যাস, সেই বিন্যাসের বা নিয়মের যে বিন্যাস, এই বিন্যাসেরও কিছু নিয়ম রয়েছে। তবে চর্যাগীতিগুলোর মধ্যে এই লৌকিক অপভ্রংশের যে অক্ষর বিন্যাস বা লঘুগুরু বিন্যাসের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতিগুলোর মধ্যে সব থেকে শিথিল নিয়ম যেটা, সব থেকে সহজ নিয়ম যেটা, সেই নিয়মটাকে কেন্দ্র করেই ছন্দ পরিবেশিত হয়েছে চর্যাগীতিগুলোর মধ্যে। এবং সেই ছন্দ রীতিটার নামই হচ্ছে পাদাপুলক ছন্দ রীতি। এখন প্রশ্ন হচ্ছে, পাদাপুলক ছন্দ রীতি কি? পাদাপুলক ছন্দ রীতি হচ্ছে যাতে 4টি পাদ থাকবে এবং প্রতিপাদ হবে 16 মাত্রা। সেই সঙ্গে 4টি পাদ, প্রতি পাদ হচ্ছে 16 মাত্রা, এবং 8 মাত্রা যাবার পর যে জ্যোতিপাত ঘটানো হয়, 8 মাত্রা যাওয়ার পর জ্যোতিপাত ঘটানো হয়। মূলত চর্যাগানের যে মোট 46টা গান রয়েছে, এই 46টা গানের মধ্যে প্রায় 36টা গানে, বলা যায় প্রায় নয়, 36টা গানেই এই রীতি অনুসৃত হয়েছে বা এই রীতি পরিলক্ষিত হয়। কিন্তু এখানেও সংশয় বা সমস্যা রয়েছে, যে এই যে পাদাপুলক রীতির 16 মাত্রার যে প্রসঙ্গটা আমরা দেখছি, সেই 16 মাত্রার যে রীতিটা, সেই রীতিটা এই 36টা গানের সবকটা গানের মধ্যেই যে রক্ষিত হয়েছে তাও নয়। কারণ কি, সুবিধা মতো কখনো কখনো কোনো কোনো জায়গায় 16 মাত্রার জায়গায় 15 মাত্রা অথবা 14 মাত্রারও প্রতিপাদ দেখা গেছে। সেরকমও কিছু আমরা কয়েকটা উদাহরণ দেখবো, সেই উদাহরণের মধ্য দিয়ে বিষয়টা আরো পরিষ্কার করে নিতে পারবো। কি কি? যেমন আমরা প্রথম দেখব 16 মাত্রার যে রীতিটা, সেই রীতির প্রসঙ্গে। 16 মাত্রার রীতির মধ্যে কি আমরা দ্বিতীয় যে চর্যা গানটা বা চর্যা গীতিটা, সেই গীতিটার প্রথম লাইনটা একবার উল্লেখ করে দেখি। দুলি দুহি পিটা ধরো নোনা যায়। দুলি দুহি পিটা ধরো নোনা যায়। দেখা যাচ্ছে এখানে 4 + 4 + 4 + 4, মোট 16 মাত্রা। তাহলে এখানে আমরা 16 মাত্রা পেলাম। আরো একটি লাইন, রুখেরো তেমতলি কুম্ভীরে খাও। রুখেরো তেমতলি কুম্ভীরে খাও। এখানেও দেখা যাচ্ছে 4 + 4 + 4 + 4, এবং দেখা যাচ্ছে 8 মাত্রায় জ্যোতিপাত ঘটেছে। 4 + 4 8, সেখানে জ্যোতিপাত ঘটছে। ঠিক এইরকম ভাবে এবার একটা 15 মাত্রার রীতির উদাহরণ দেখে নিই। উদাহরণটি হচ্ছে, কা আ তরু বর পঞ্চবি ডাল। কা আ তরু বর পঞ্চবি ডাল, লুইপাদের পদ এটি। লুইপাদের এই পদটি হচ্ছে চর্যাগীতিগুলোর মধ্যে প্রথম পদ। এখানে দেখতে পাচ্ছি 4 + 4 + 4 প্লাস শেষের ডাল হচ্ছে 3, ডা 2 মাত্রা, ল হচ্ছে 1 মাত্রা। কেন এগুলো হচ্ছে সেটা পরে আলোচনা করছি। এরপরে আমরা দেখছি 14 মাত্রার একটা পাদের কথা আমরা দেখি। 14 মাত্রার মধ্যে উদাহরণটা কি? 14 মাত্রায় দেখতে পাচ্ছি, মোহবি মুক্কা জৈমানা। মোহবি মুক্কা জৈমানা। এখানে দেখা যাচ্ছে কি 8 + 6, 8 মাত্রায় বলা হয়েছে জ্যোতিপাত ঘটানো, 8 মাত্রায় জ্যোতিপাত এখানে ঘটেছে, আর তার সঙ্গে 6 মাত্রা যোগ হয়েছে, মোট 14 মাত্রা। তাহলে এখানে আমরা দেখছি কোনো একটা পদ 16 মাত্রা, কোনো একটা পদ 15 মাত্রা, কোনো একটা পদ 14 মাত্রা। আসলে বিষয়টা হচ্ছে যে এই উদাহরণগুলো থেকে আমরা যেটা বুঝতে পারছি, যে মূলত আদি যে অক্ষর, সেই আদি অক্ষরের স্বরাঘাত জনিত যে হ্রস্বতা অর্থাৎ মাত্রা হ্রাস, আদি অক্ষরের যে স্বরাঘাতটা রয়েছে, সেই স্বরাঘাতের মাত্রাটা হ্রাস করার পথ ধরেই বা পথটিকে ধরেই এই 16 মাত্রার পাদাপুলক থেকে 14 মাত্রার পয়ারের জন্ম হয়েছে। অর্থাৎ এই 16 মাত্রার থেকে 14 মাত্রার যে মাঝামাঝি জায়গাটা, মধ্যবর্তী স্তরটা, সেই মধ্যবর্তী স্তরের একটা আবিষ্কার হয়েছে। কি কারণ হয়েছে? কারণ হচ্ছে আদি অক্ষরে যে স্বরাঘাত, সেই স্বরাঘাতের কারণে, স্বরাঘাতের মাত্রা হ্রাসের কারণে, অর্থাৎ মাত্রা লোপ নয়, হ্রাস পেয়েছে, কমে গেছে। সেই মাত্রা কমে যাওয়ার কারণে এই 16 মাত্রার পাদাপুলক থেকে 14 মাত্রার পয়ারের জন্ম হচ্ছে। ছান্দসিক প্রবোধচন্দ্র সেন তিনি এই বিষয়টিকে বলছেন বা
পাদাকুলক ছন্দের এই মাত্রা হ্রাসের প্রসঙ্গটিকে বলছেন অপকৃষ্ট পাদাকুলক বা আদিম পয়ার। তাহলে অপকৃষ্ট পাদাকুলক বা আদিম পয়ারের কিভাবে জন্ম হলো সেটা আমরা জানলাম। পাদাকুলক ছন্দ থেকে পয়ার ছন্দ রীতির জন্ম সেটাও আমরা জানলাম। এরপরে আসছি আমরা যে চর্যা গানের মধ্যে আমরা 46.5টা চর্যার মধ্যে 36টা চর্যায় এই যে 16 মাত্রার অর্থাৎ পাদাকুলক রীতির যে অনুসৃত হয়েছে সেটা আমরা দেখতে পেলাম বা জানতে পেলাম বা পারলাম। কিন্তু পড়ে থাকলো আরো কতগুলো রীতি, মানে গান, 10.5 খানি গান এখনো পড়ে রইল। সেই 10.5টা চর্যার মধ্যে দেখা যায় যে এই চর্যাগুলো মূলত দীর্ঘ পংক্তিযুক্ত, অর্থাৎ লাইনগুলো বড় বড়। তাহলে এর মধ্যে কি কোন চর্যার কোন মানে ছন্দের রীতি অনুষ্ঠিত হয়েছে? এখানে মূলত দেখা যায় অপভ্রংশের দোহা, চৌপইয়া, চৌবোলা, মরহট্টা প্রভৃতি নানা দীর্ঘতর মাত্রার রীতি আমরা এখানে লক্ষ্য করতে পারি। তবে মাত্রার সংখ্যা এবং জ্যোতিভাগের ব্যাপারে নানা বৈচিত্র্য থাকায় দীর্ঘপংক্তিক এই চর্যাগুলোকে অপভ্রংশের কোনো সুনির্দিষ্ট দীর্ঘমাত্রিক ছন্দের অনুবর্তী বলে নির্দেশ করা হচ্ছে কঠিন। কোনো একটা নির্দিষ্ট ছন্দের অনুবর্তী নয়, একথা আসলে বলতে চাইছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় একই গানের এক পংক্তিতে এক ধরনের ছান্দসিক আদর্শ উপস্থিত, আবার অন্য পংক্তিতে অন্য ধরনের ছান্দসিক আদর্শ উপস্থিত রয়েছে, মূলত এই গানগুলোতে লক্ষ্য করা যায়। তবে যেটা মোদ্দা কথা, সেই মোদ্দা কথাটি হচ্ছে বা মূল কথাটি হচ্ছে এখানে পাদাকুলক ছন্দের রীতির আদর্শে বলা যায় পয়ার ছন্দের প্রয়োগ হয়েছে। চর্যাকবিদের যে ছন্দ চর্চা সেইগুলো হচ্ছে সব থেকে বড় কথা, সেই ছন্দ চর্চা বিষয়ে সব থেকে বড় কথাটি হচ্ছে তারা ঠিক রূপ সচেতন ছন্দশিল্পী ছিলেন না। যদি থাকতেন তাহলে প্রতিটি চর্যায় একই ধরনের ছন্দ রীতি প্রদর্শিত হতো। কোথাও দীর্ঘ পংক্তি, কোথাও ছোট পংক্তি, কোথাও একই চরণে মানে একই পদে সম্পূর্ণ চর্যা গানের মধ্যে একটা চরণে এক ধরনের চর্যা, যে এক ধরনের ছন্দরীতির প্রবর্তন, পরবর্তী চরণে অন্য ধরনের ছন্দরীতির প্রবর্তন, এই ব্যাপারগুলো লক্ষ্য করা যায় বলেই এই কথাটা বলা যাচ্ছে যে তারা যথেষ্ট রূপ সচেতন শিল্পী ছিলেন না। সেই সঙ্গে একথাও বলা যেতে পারে যে মূলত চর্যা গানগুলোর যে রূপ আমাদের মধ্যে পরিলক্ষিত হয় বা আমরা দেখতে পাই, সেই রূপগুলো মূলত গায়ক এবং লিপিকরকৃত যে সংযোজিত মূলের অতিরিক্ত কিছু বর্ণ বা শব্দ থাকা তার মধ্যে অসম্ভব নয়, কারণ তার মধ্যে মূলের অতিরিক্ত কিছু শব্দ ছিল, সেটা আমরা দেখতে পাই। কোথাও কোথাও বলা যেতে পারে, এই প্রসঙ্গে আরেকটা কথা বলা যেতে পারে যে মূলত অসাবধানতা বশত কোনো শব্দ বা বর্ণ পরিত্যক্ত হলেও হতে পারে। পুরোটাই যে সাবধানে করা হয়েছে একথা বলা যাবে না, একথা বলা যায় না। সেই যাই হোক, ছন্দের প্রসঙ্গে এগুলো হচ্ছে আমরা বাইরের জিনিস বললাম এই জায়গাটা। এবার বলি ছন্দের প্রসঙ্গে কিন্তু আরো কতগুলো কথা বলা যেতে পারে মূলত চর্যা গানের ছন্দের প্রসঙ্গে। সেটি দেখা যায় চর্যা গানের প্রতি যে পদ, সেই পদের যে চরণ প্রান্তিক মিল, এই মিলের প্রসঙ্গে। আচ্ছা, আমরা যদি চর্যা গানগুলো খেয়াল করি, চর্যা গানগুলোর মধ্যে কি প্রতিটা গানে প্রতিটা পদের শেষে প্রথম লাইন এবং শেষের লাইন মানে পরের লাইনটির মধ্যে শেষ যে শব্দটি রয়েছে বা পদটি রয়েছে তার কি মিল পাওয়া যায় বা দেখতে পাই? যদি পাওয়া যায় তার কিছু উদাহরণ আমরা দেখি, যদি না পাওয়া যায় তারও কিছু উদাহরণ আমরা দেখে নিই। যেমন প্রথমত হচ্ছে দুটো পংক্তির শেষ বা অন্ত, আমি যে কথা বললাম এখনই, উপান্ত স্বর, সেই সঙ্গে হচ্ছে অন্ত ব্যঞ্জন ধ্বনির শেষের যে ব্যঞ্জন ধ্বনি তার ক্রমাগত অর্থাৎ অন্ত ব্যঞ্জন ধ্বনির ক্রমাগত মিল, এটা কিন্তু আমরা দেখতে পাই। যেমন উদাহরণ, কা আ তরুবর পঞ্চবী ডাল, কা আ তরুবর পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল। তাহলে ডাল কাল অন্তমিল আমরা পেলাম, এবং ব্যঞ্জন অন্ত ব্যঞ্জনের মিল সে কথা সেটাও পেলাম, কারণ ডাল কাল শেষে লয়ের পরে অ আসছে না, কালের পরে অ আসছে না, তাই ব্যঞ্জনের মিল। আরো উদাহরণ দেখি, একই সঙ্গে হচ্ছে নাবি ঠাবি মরি অয় করি অয় মরি অয়, তাহলে কি কি পেলাম আমরা? ডাল কাল, নাবি ঠাবি, করি অয় মরি অয়, আরো আছে সান্ধে কান্ধে পেলাম আমরা, জীবমি পিবমি ইত্যাদি আরো অনেক আছে। তাহলে আমরা বেশ কয়েকটি উদাহরণ আমরা এখান থেকে পাচ্ছি যে অন্তমিল তাহলে চর্যা গানের মধ্যে পাওয়া যায়। দ্বিতীয়ত, দুটো পংক্তির শেষে অর্থাৎ দুটো যে পংক্তি তার শেষে যে ক্রমভ্রষ্ট মিল,
ক্রমভ্রষ্ট মিল দুটো পংক্তির শেষেও আমরা লক্ষ্য করি। এই ধরনের মিল হয় দু রকমের। এই ক্রমভ্রষ্ট মিলটাও কিন্তু দুই রকমের হয়। একটা হচ্ছে পংক্তির শেষে যে সমস্বর বা ব্যঞ্জন সেটা আবর্তিত হলেও তার যে পূর্ববর্তী স্বর বা ব্যঞ্জন তার মধ্যে মিল বা সমতা কিন্তু নেই। যেমন কি হরিণা বৈরী, এবং শেষে দেখা যাচ্ছে কি ভুসুকু অহেরি, হরিণা বৈরী ভুসুকু অহেরি। আবার রুন্ধেলা ভৈলা, বট্টই পৈশই, কাচ্ছি পুচ্ছি, উছাড়া জিন উড়া ইত্যাদি যে বিষয়গুলো, ইত্যাদি উদাহরণগুলো আমরা এখান থেকে পাচ্ছি। আর দ্বিতীয়টি হচ্ছে, কারণ আমরা বলেছি যে দুই পংক্তির শেষে যে ক্রমভ্রষ্ট মিল সেটা দু রকমের হয়। এক রকমের আমরা কি দেখলাম, এক রকমের দেখলাম পংক্তির শেষে যে সমস্বর বা সমব্যঞ্জন সেটা আবর্তিত হলেও তার পূর্ববর্তী স্বর বা ব্যঞ্জনের মধ্যে কোনো মিল বা সমতা নেই। আর দ্বিতীয়টি হচ্ছে পংক্তির শেষে ব্যঞ্জনের অসমতা। পংক্তির শেষে ব্যঞ্জনের অসমতা, কিন্তু ব্যঞ্জন নিহিত যে সমতা রয়েছে তাতে অন্তমিল লক্ষ্য করা যায়। ব্যঞ্জন নিহিত সমতার মধ্যে অন্তমিল, কিন্তু পংক্তির শেষে যে ব্যঞ্জন তার অসমতা লক্ষ্য করা যায়। যেমন উদাহরণ কয়েকটা দেখি। খট্টে না দে, খট্টে না দে। তারপরে সুইনা মুনিয়া, ভতারি ন যায়, নিবা নে পনা লে ইত্যাদি যে উদাহরণগুলি এখানে আমরা পাচ্ছি সেগুলো আলোচনা করলাম। 3 নম্বরে যাই। দুটো পংক্তির শেষে ই থেকে ই ড্যাশ অ অর্থাৎ ই অ বা অ ই এই ধ্বনির সাহায্যে মিল রচনার একটা প্রয়াস লক্ষ্য করা যায়। ই অ বা অ ই মিল, মানে মিল করবার আর কি একটা প্রয়াস লক্ষ্য করা গেছে। যেমন দিশ অ পৈশই, দিশ অ পৈশই। আবার বাজ অ রাজই, প্রতিভাস অ পৈশই, সহি অ ন হই ইত্যাদি যে উদাহরণগুলো আমরা পাচ্ছি সেগুলোর মধ্যে থেকে এই বিষয়টাই লক্ষ্য করা যাচ্ছে যে দুটো পংক্তির শেষে ই অ বা অ ই ধ্বনির সাহায্যে মিল রচনার একটা প্রচেষ্টা। এইগুলো সত্ত্বেও একালের যে সুরবর্জিত পাঠ বা আবৃত্তি তাতে হস্যই বা অ অথবা অ বা হস্যই এর মিল অনেকটা বিসদৃশ মনে হবে। সাধারণ বিসদৃশ মনে হওয়াই মানে স্বাভাবিক, যে অ এর সঙ্গে হস্যের মিল বা হস্যের সঙ্গে অ এর মিল এটা আমাদের কাছে বিসদৃশ্যই মনে হয়। কিন্তু সেই সময়ের যে উচ্চারণ, সেই উচ্চারণে এই দুটো ধ্বনির মধ্যে হয়তো কোথাও কোনো উচ্চারণগত সমতা সূত্র হয়তো ছিল। সেই সমতা সূত্রেই গানের সুরের মধ্যে এই দুই রকম বিষম সমধ্বনির যে একটা সামঞ্জস্য, সেই সামঞ্জস্যটা আমরা লক্ষ্য করি বা পাই। মূলত চর্চা গানগুলোর মধ্যে এই যে নিয়মের শিথিলতা, চর্চা গানগুলোর মধ্যে এই যে নিয়মের শিথিলতা, সেগুলো চর্যার যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর যে অপটুতা তার লক্ষণ, সে কথাও কিন্তু সম্পূর্ণভাবে বলা যায় না। কারণ আমরা একটু আগে আলোচনা করেছি যে চর্চা গানগুলোর মধ্যে যে ছন্দের যে প্রবর্তন, কখনো দীর্ঘ পংক্তি লক্ষ্য করা গেছে, কখনো একই লাইনের একই মানে পদের মধ্যে আলাদা আলাদা চরণে আলাদা আলাদা ছন্দের প্রয়োগ লক্ষ্য করা গেছে। এটা সম্পূর্ণ যে চর্যা গীতি কবিদের যে অপটুতার নিদর্শন, সে কথা কিন্তু বলা যাবে না। কারণ বাংলা ছন্দের যে ক্রমবিবর্তন, তাতে একটি বলা যেতে পারে চর্যা গানের যে ছন্দের প্রয়োগ একটা বিবর্তনমূলক বা একটা অভিপ্রায় বা অধ্যায় বলা যেতে পারে। বিবর্তনমূলক মানে কি, একটা ছন্দের আবিষ্কার হয়েছে, ছন্দকে নতুন ভাবে প্রয়োগ করা হয়েছে, সেই ছন্দের অনুবর্তনে বা অনুসরণে পরবর্তীকালে মানে বর্তমান কালের ছন্দের যে রীতি সেটা এইটা এসে দাঁড়িয়েছে। সেই দিক থেকে সেই কালে হয়তো চর্যা গানের মধ্যে যে ছন্দ রীতিটার প্রয়োগ ছিল, সেই কালের পরিপ্রেক্ষিতে ওটাই ঠিকঠাক ছিল, হতে পারে এটা। একদিক থেকে দেখা যাচ্ছে যে অপভ্রংশের বন্ধন মুক্তি ঘটছে, কারণ চর্যা গানগুলো যে সময় রচিত হয়েছিল তার আগের স্তর ছিল অবহট্ট অপভ্রংশ, এই স্তরগুলোই ছিল। সেই জন্য বলা হচ্ছে যে অপভ্রংশের বন্ধন মুক্তি ঘটছে। কারণ আমরা চর্যার ছন্দের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমেই বলেছিলাম যে চর্যার যে ছন্দ তা সংস্কৃত ছন্দ রীতি নয়, অপভ্রংশ ছন্দ রীতি। কিন্তু অপভ্রংশ ছন্দ রীতির যে সমস্ত নিয়মগুলো রয়েছে, মূলত অক্ষর বিন্যাস এবং হচ্ছে যে লঘুগুরুর যে বিন্যাসের যে নিয়মগুলো, সেই নিয়মের মধ্যে থেকেও সব থেকে শিথিল নিয়ম যেটা, সেই নিয়মটা তথা পাদাকুলক রীতির নিয়মটি চর্যাপদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই দিক থেকে বলা যেতে পারে যে হয়তো অপভ্রংশের বন্ধন মুক্তি ঘটছে চর্যা গানের ছন্দের মধ্যে। অন্যদিকে বাংলার যে নিজস্ব ছন্দ ভঙ্গি, সেই ভঙ্গির কি পয়ার এবং ত্রিপদীর অমোঘ আগমনী ঘটছে, অর্থাৎ পয়ার এবং ত্রিপদীর আগমনী ঘটছে। সেই দিক থেকে বলা যায়
চর্যাগানের ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ রীতি, কিন্তু পয়ারের অনুসরণে, অর্থাৎ রীতিটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, কিন্তু বিষয়টা হচ্ছে পাদাকুলক ছন্দ রীতি থেকে এই ছন্দ রীতির উদ্ভব ঘটছে। চর্যাগানের মধ্যে আমরা মূলত পেলাম তাহলে কি, ছন্দের প্রসঙ্গে ছন্দগুলো মূলত যেহেতু 36টা চর্যাগানে আমরা পেয়েছি পাদাকুলক ছন্দ রীতি, এবং পাদাকুলক ছন্দ রীতির যে মাত্রা বিন্যাসের যে রীতিটি, অর্থাৎ পাদে এক একটি পাদে কতগুলো করে মাত্রা থাকে, সেই যে রীতিটি অর্থাৎ 16 মাত্রা, সেই রীতির সম্পূর্ণ অনুসৃত হয়নি সব জায়গায়, কোথাও 16 কোথাও 15, কোথাও 14 মাত্রা লক্ষিত হয়েছে। বাকি 10.5টি গানে অপভ্রংশের দোহা, চৌপইয়া, চৌবোলা, মরহট্টা ইত্যাদি ছন্দ রীতির লক্ষ্য করা গেছে। সবকিছু মিলিয়ে এবং পাদাকুলক ছন্দের যে এই উচ্চারণ রীতির যে মানে শাসাঘাতের ফলে যে আদ্য স্বরের মধ্যে আদ্য স্বরে শাসাঘাতের ফলে যে হ্রস্ব রীতির যে মানে নিয়মটা প্রচলিত রয়েছে বা চালু হয়েছে, পয়ার যে নতুন পয়ার আবিষ্কৃত হয়েছে তার ফলে, যেটাকে বলা হচ্ছে যে ছান্দসিক প্রবোধচন্দ্র সেন যেটাকে বলছেন যে এটি হচ্ছে অপকৃষ্ট পাদাকুলক বা আদিম পয়ার। সেই আদিম পয়ার থেকেই পরবর্তীকালে মধ্যযুগে নবীন পয়ার, অর্থাৎ পয়ারের যে মূল রীতি সেই রীতি আবিষ্কৃত হচ্ছে। তার পরবর্তীকালে ত্রিপদী এবং অন্যান্য ছন্দ রীতিগুলোর আবিষ্কার হচ্ছে। মূলত এই বিষয়টি আমাদের চর্যাগীতির ছন্দের মধ্যে আমরা পাচ্ছি যে পাদাকুলক থেকে অপকৃষ্ট পয়ার তথা অপকৃষ্ট পাদাকুলক তথা আদিম পয়ারের উৎপত্তি। তাহলে বাংলা সাহিত্যের সবথেকে প্রাচীন যুগ তথা চর্যাপদের সময়কালে যে সমস্ত গীতিগুলো রচিত হয়েছিল, বিশেষ করে চর্যাগীতি, সেই চর্যাগীতির যে ছন্দের প্রবর্তন, সেই ছন্দের প্রবর্তন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এই ক্লাসের মধ্যে জেনে নিলাম। জানতে পারলাম যে চর্যাগানের ছন্দের মধ্যে লৌকিক অপভ্রংশ ছন্দের প্রয়োগ হয়েছে, যে ছন্দের পরবর্তীকালে নামকরণ হয়েছে আদিম পয়ার তথা অপকৃষ্ট পাদাকুলক। তার সঙ্গে আরো অন্যান্য ছন্দের প্রবর্তন রয়েছে, মাত্রাবৃত্ত ছন্দের প্রবর্তন রয়েছে, সেটা আদিম ছন্দের প্রয়োগ রয়েছে। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। আপনাদের এই ক্লাস থেকে যদি কোথাও কোনো ছন্দের বিষয়ে সংশয় লেগে থাকে বা সংশয় আছে বলে মনে হয়, তাহলে অনুরোধ করব আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে এই যে প্রসঙ্গটি নিয়ে আপনাদের সংশয় রয়েছে সেই সংশয়ের সমস্যাটিকে আমি সমাধান করবার চেষ্টা করে দেখব বা চেষ্টা করব। ধন্যবাদ।